নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আরও একবার শুরু করছি সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে অবশ্যই আপনাদের জন্য অন্য কিছু এনেছি বলতে এটাই যে আমাদের যে সম্পর্কগুলো, আমরা প্রত্যেকটা সম্পর্ককে খুবই ভালোবাসি এবং গুরুত্ব দিই। আমাদের কাছে সম্পর্কের গুরুত্বটা কিন্তু অনেকটা বেশি, কারণ সম্পর্ক দিয়েই কিন্তু আমার মনে হয় যে আমাদের জীবনযাত্রাগুলো যে চলে সেটা কিন্তু সম্পর্কের মাধ্যমেই চলে। সেটা বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কই হোক, বা হাজব্যান্ডের সাথে ওয়াইফের সম্পর্কই হোক, দুটো বন্ধুর সম্পর্কই হোক, বা এছাড়াও যে আমাদের পরিবারে আরও সম্পর্ক আছে, কাকা মাসি পিসি সবার সাথেই, প্রত্যেকটা বন্ডিং কিন্তু সম্পর্কের ওপর নির্ভর করে। তো এই সম্পর্কগুলো যদি আমরা সুন্দর না রাখতে পারি, ভালো না রাখতে পারি, হেলদি না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক রকম বিপত্তি আসে। মানে আপনি যখন আপনার বাড়িতে ঢুকছেন, সারাদিন কাজকর্মের পর যখন আপনি আপনার বাড়িতে ঢুকছেন, সেখানে গিয়ে যদি পরিবারের মানুষগুলোর সাথে আপনার বন্ডিংটা ঠিক না হয়, সম্পর্কটা ভালো না হয়, তাহলে কিন্তু দেখবেন, আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আপনি মানসিক দিক দিয়ে শান্তি পাবেন না। কোথাও একটা বাড়িতে ঢোকার পরই আপনার একটা মানসিক অশান্তি চালু হয়ে যাবে। মানে আপনি মেন্টালিটি ভালো থাকতে পারবেন না, কোথাও একটা আপনার ভালো লাগছে না, সুস্থ লাগছে না, অস্বস্তি হচ্ছে, এগুলো হয়। এটা নিশ্চয়ই আপনারা ফলো করে দেখেছেন। তো সেই সম্পর্ক নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে শাশুড়ি এবং বৌমার সম্পর্ক নিয়ে। তাদের সম্পর্কটা কিরকম হওয়া উচিত বা আজকের দিনে কেমন হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা আপনাদের সকলের সাথে রাখবো। এবং এই আলোচনাতে যে আমাদের কেন্দ্রবিন্দু রয়েছেন, এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তাকে আগে স্বাগতটা জানিয়ে নিই। 30 বছরের অভিজ্ঞ তারাপীঠ ও কামাখ্যা সাধক, গোল্ড মেডেলিস্ট ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ আর কেউ নন, শ্রী বিমল মুখার্জি। নমস্কার বিমল বাবু। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষী বিমল মুখার্জি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের আলোচনার মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে এই যে প্রত্যেক বাড়িতে আমার কাছে বেশিরভাগ অনেক এরকম ফোন আসে বা আমরা অনেক জানতে পারি, চেম্বারেও আসে যে শাশুড়ি বৌমার যে অশান্তি ঝগড়াঝাটি, শাশুড়ি এসব সম্পর্কটা কিন্তু প্রচন্ড মিষ্টি সম্পর্ক। মানে ধরতে গেলে যখন একটা মেয়ে ছেলের বউ হয়ে বিয়ে হয়ে যখন বাড়িতে আসে, সম্পর্কটা কিন্তু এরকম দাঁড়ায় যে মেয়ে ঘরে এলো। হ্যাঁ, শুধুমাত্র ছেলের বউ এটা ভাবা হয় না, এটাও কিন্তু বলা হয় যে ছেলের বউ মানে হচ্ছে সে আমার মেয়ে। কিন্তু এই যে মেয়ে, এইখানে যে সম্পর্কটা মা মেয়ের মতন সম্পর্কটা কেন হচ্ছে না শাশুড়ি বৌমার মধ্যে? আজকালকার দিনে দাঁড়িয়ে এটা কেন হচ্ছে না? সবসময় কমপ্লেন আসে যে শাশুড়ির সাথে বৌমার সম্পর্কটা তিক্ত সম্পর্ক হয়ে যাচ্ছে। প্রথম তো ঠিক থাকছে, তারপরে তিক্ততা চলে আসছে। কেন আসছে, এটাই আজকে আমরা জানব। দেখো, আমি তো কারণটা বলবো, তার আগে বলি যে শাশুড়ি আর বৌমার মধ্যখানে যে ছেলেটি বিপদে পড়ছে, অশান্তিতে পড়ছে, তার কথাটা আগে বলি। ধরো সে তো সারাদিন বাইরে থাকছে, ঠিক আছে, সে বাড়িতে এসে যখন মায়ের কাছে একরকম কথা শুনছে, বউয়ের কাছে একরকম কথা শুনছে, এই যে দুর্বিষহ ব্যাপারটা তার কাছে হচ্ছে, সে কি করবে? নয় বউকে নিয়ে আলাদা হয়ে যেতে পারছে না, মাকে ছেড়ে, আবার মায়ের কথাও, আবার বউয়ের কথা, এই যে দোটানে পড়ে যায়, ঠিক আছে, একদম দুর্বিষহ ব্যাপার হয়ে যাচ্ছে। এটাই কিন্তু একটা মূল কারণ, এই শাশুড়ি বা বৌমার মধ্যে যে ঝগড়াঝাটি বা অশান্তির মূল কারণ। এখন ব্যাপার হচ্ছে, আমি প্রথমেই বলে রাখছি যে এটা কিন্তু 3টি মূল কারণের জন্য এক হয়। এখন দেখো, ব্যাপার হচ্ছে এই যে ছেলেটি বিয়ে করেছে, যার বউ আর কি, সে তো সারাদিন বাইরে রইলো, বেশিরভাগ সময়টা কিন্তু শাশুড়ি মানে তার মা এবং তার বউ ঘরের ভেতরে একসাথে থাকছে, ঠিক আছে। কোথায় থাকছে না, একটা বাস্তুর ভেতরে থাকছে। তো প্রথম আমি তোমাকে বলবো যে যে বাস্তুর ভেতরে থাকছে, সেই বাস্তুর যদি কোনো প্রবলেম থাকে, বাস্তুর যদি দোষ থাকে, সেক্ষেত্রে এই শাশুড়ি বৌমার মধ্যে সমস্ত অল টাইম এইটা একটা অশান্তি, ঝগড়াঝাটি, একটা মনোমালিন্য, মুখনা, এইটা একটা লেগেই থাকবে, ঠিক আছে। দ্বিতীয় কারণ হচ্ছে গ্রহদোষের কারণেও হতে পারে। দুটো পাপ গ্রহ, দুটো গ্রহ যদি একটা বিপরীতে দুজনের থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আবার এই গ্রহদোষের ক্ষেত্রেও কিন্তু
জ্যোতিষের ইয়েতেও কিন্তু এই জিনিসটা হতে পারে। তৃতীয় ব্যাপারটা যেটা হচ্ছে সেটা ধরো আমি ভালোভাবে আছি, আমি সুস্থভাবে শান্তিতে আছি, এটা আবার অনেকে চায় না। ঠিক আছে, আমার বলো যে জানাশোনা বলো আমাদের যে অনেক চায় না যে আমি ভালোভাবে থাকি, সেক্ষেত্রে ওই তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটাকে একটা দ্বন্দ্ব বাজানোর চেষ্টা হয় বা ইয়ে করা হয়। সেক্ষেত্রে এই তিনটি মোট কারণে কিন্তু তোমার এই আমাদের বাড়িতে যে কলহ, অশান্তি, ঝগড়াঝাটি এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, এবং একটা সম্পর্ক আমার মনে হয় নষ্ট হওয়া মানে বাকি সম্পর্কগুলোর উপরও কিন্তু এফেক্ট পড়ে। কারণ আপনি যেই বাড়িতে শাশুড়ি মা রয়েছে, সেই বাড়িতে আপনার হাজবেন্ড রয়েছে, শ্বশুর মশাই রয়েছে, পরিবারের আরো বাকি সদস্যরা রয়েছে, যখন আপনার পরিবারের একটা মানুষের সাথে, একটা সদস্যর সাথে যখন আপনার সম্পর্কটা খারাপ হবে, বাকি সম্পর্কগুলোর উপরও কিন্তু এফেক্ট পড়ে। ঠিক বলছি? একদম একদম একদম। সেই জায়গাতে কিন্তু যেটা বিমল বাবু বললেন যে যদি আপনার বাস্তুতে সমস্যা থাকে তাহলে শাশুড়ি বৌমার সাথে সম্পর্ক শুধু শাশুড়ি বৌমার সঙ্গে নয়, এরমও দেখা গেছে একই বাড়ির বৌমা এসে বলছে যে আমার যেদিন থেকে আমার স্বামীকে আমার শাশুড়ি হাত ইয়ে করে নিয়েছে, বস করে তন্ত্র করে বস করে নিয়েছে বা যে করে হোক এমন করে নিয়েছে, সে মায়ের কথায় ওঠে বসে, ঠিক আছে, আমার কথা শোনে না। আবার কিছু পরেই আবার শাশুড়ি এসে ঠিক অপরবার বলছে যে আমার বৌমা আমার ছেলের বিয়ে দেওয়ার পর থেকেই আমার ছেলেটাকে আমার বৌমা একদম হাতের মুঠোই করে নিয়েছে। শুধু আমাদের আগে যেভাবে দেখভাল করতো, আমাদের কথা শুনতো, সেই কথা শোনে না, দেখভাল করে না। ঠিক আছে, এই প্রবলেম থেকে আমরা বাঁচতে চাই। সুতরাং এই শাশুড়ি আর বৌমার যে ব্যাপারটা, এটা দুজনের প্রতি একটা অভিযোগ কমপ্লেন থাকে। ঠিক আছে, একদম। তা আমরা এবার আপনাকে প্রশ্ন করব এটাই যে এই যে সমস্যাটা শাশুড়ি বৌমার মধ্যে, এই যে দ্বন্দ্ব সমস্যা সম্পর্ক নিয়ে, এইটার প্রতিকার কি আছে আপনি একটু বলুন। প্রতিকার বলতে দেখো, তোমাকে তো আমি প্রথম বললাম তিনটে কারণে হতে পারে। তো এই তিনটে কারণের জন্য যখন হতে পারে, এক একটা করে এক একটা দেখতে হবে। প্রথমে তো বাস্তু যোগ আছে কি, বাস্তুর দোষ আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, যেখানে শাশুড়ি বৌমা সারাদিন থাকছে। ঠিক আছে, দ্বিতীয়ত দেখতে হবে তোমার ওই জন্ম ছাড় দেখে যে কোনো গ্রহ দোষের প্রবলেমটা আছে কিনা। তৃতীয়ত দেখতে হবে তোমার ওই তন্ত্রক্রিয়া কোনো রকম কিছু হয়েছে কিনা। এটা এই তিনটে জিনিসকে দেখতে হবে। তিনটে জিনিসের আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট দেখে প্রতিকার করার ব্যাপারটা হবে। যদি জ্যোতিষ তোমার গ্রহদোষের কারণে হয়, সেক্ষেত্রে গ্রহদোষের ব্যাপারটাকে ওই ডিগ্রিগত ইয়ে দেখে ও দেখে সব ঠিকঠাক করতে হবে। আর বাস্তু হলে বাস্তুটার দোষটা ইয়ে করতে হবে। তন্ত্রক্রিয়া হলে তন্ত্রক্রিয়ার যে প্রতিকার বা খণ্ডন ক্রিয়া করতে হবে। এইরকমভাবে প্রতিকারটা করতে হয়। তবে আমি বলবো, এই ধরো যাদের বিয়েটা হয়ে গেছে, ঠিক আছে, এই বিয়েটা যাদের হয়ে গেছে তাদের কথা তুমি তো তাদের যে অশান্তি প্রতিকার করলে বা ইয়ে করলে যেটা চলছে, কিন্তু নতুন যাদের বিয়ে হবে বা বিয়ে হতে চলছে, তারা ধরো এখন আজকালকার যুগে তো বিয়ের আগে মেডিকেল টেস্ট হয়, তারপরে তোমার ব্লাড টেস্ট হয়, নানা রকমের টেস্ট হয়। তো সো আমি বলবো যে এই দুজনের মানে পাত্র আর পাত্রীর জন্মছাট নিয়ে একটা জোটক বিচার বলে বিচার আছে। ঠিক আছে, সেই জোটক বিচার করলে পুরোপুরি বোঝা যাবে যে তাদের দাম্পত্য জীবন কিভাবে যাবে, সেক্সুয়াল ব্যাপার থেকে আরম্ভ করে টোটাল কর্মজীবন। ঠিক আছে, তাদের বার্ধক্য, টোটাল ব্যাপারটাই তুমি ওই জোটক বিচারের মাধ্যমে এক সম্পর্ক, হ্যাঁ, সারা জীবনের কিভাবে থাকবে সেটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে, এটা করাটা উচিত। অবশ্যই একদম একটা যখন মানুষ দুটো মানুষ যখন নতুন একটা সম্পর্কে, নতুন একটা বন্ধনে যখন বাঁধছে এবং নতুন একটা জীবনে প্রবেশ করছে, বিবাহ জীবন মানে হচ্ছে একটা সত্যি সত্যি একটা অন্যরকম নতুন জীবনে প্রবেশ করা। তো সেই জীবনে পদার্পণ করার আগে আমার মনে হয় একদম বিমলবাবু যেটা বলেছেন আমি একমত, যে সেই নতুন জীবনে, বিবাহিত জীবনের মতন একটা সম্পর্কে প্রবেশ করার জন্য, নতুন একটা জীবনে পদার্পণ করার আগে আমার মনে হয় জন্ম ছকটা বিচার করা প্রচন্ড প্রয়োজন। শুধু একজনের নয়, পাত্র পাত্রী উভয়েরই জন্মছক, দুজনের জন্মছক জোটক বিচার, যেটা এই জোটক বিচারে ধরো তুমি অনেকগুলো কূট আছে, বর্ণকূট, জনিকূট, ঠিক আছে, এরকম ভাবে তারাকূট, গৌমিত্র কূট, ঠিক আছে, এই গণপুট, রাশি ফুট, তিনারি কূট, এই অনেকগুলো কূট আছে। এই প্রত্যেকটাতে আলাদা 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 করে নাম্বার দেয়া আছে। ঠিক আছে, এই টোটাল নাম্বার আছে ধরো 36।
আচ্ছা, ঠিক আছে। আমরা সাধারণত বিচার করে মিনিমাম অন্ততপক্ষে তাকে 18 মানে 50% তাকে পেতেই হবে। মানে জন্মচাটে দুজনের ধরো রাশি, ওর রাশি ওর রাশি, ওর গণ ওর গণ, ওর লগ্ন, মানে সবকিছু নক্ষত্র সবকিছু নিয়ে এই যে মিনিমাম 50% 18 আমরা তার বিবাহিত পারমিশন দিই। সেক্ষেত্রে তো আমরা ধরো 32-33 পেলে নম্বর পেলে তবে আমরা বলি যে হ্যাঁ বিবাহটা পরিপূর্ণ হলো, এটা কিন্তু আমরা বলি। কিন্তু এই জন্ম এখন যাদের বিবাহিত হয়নি, যারা বিবাহ করতে যাচ্ছে, আমার মতে বলে যে কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে যে কোনো অবশ্যই দুটো জন্মছক পাশাপাশি রেখে এই জোটক বিচারটা করেই তবে তার, যেমন মেডিকেল টেস্টিং করছে তারপরে ব্লাড টেস্ট করছে, ঠিক ওইভাবেই করে নিয়ে তারপরে বিবাহে যাওয়া উচিত আমার মনে হয়। একদমই সারা জীবনের জন্য এটা প্রশ্ন, এটা সারা জীবনের প্রশ্ন, একদিন দুদিনের প্রশ্ন না। তো আপনি যেই মানুষটার সাথে সারাটা জীবন আপনার জীবনটাকে শেয়ার করতে চলেছেন, তো সেই মানুষটা আপনার জন্য কতটা উপযোগী বা আপনি তার জন্য কতটা উপযোগী, এবং পুরোটাই আসে জোটক বিচারে, বোধহয় পুরোটাই আসে তার পরিবারের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে বা আপনার পরিবারের সাথে তার পরিবারের সম্পর্কটা কেমন হবে, পুরোটাই জোটক বিচারে পুরোটাই ধরা পড়ে। তো সেইখানে যেটা বিমল বাবু বলেন যে 50% যদি মিলে যায়, পাত্র পাত্রীর দুজনের ন্যাটাল চার্ট যদি জোটক বিচারে 50% মিলে যায়, তাহলে কিন্তু বিবাহ করার একটা মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার পারমিশনটা দেয় যে হ্যাঁ তোমরা বিবাহটা করতে পারো। তোমাদের জীবনটা যাই হয়ে যাক না কেন, তোমাদের জীবনে অ্যাডজাস্টমেন্টটা তোমরা করতে পারবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। জীবনে আপনার ওঠা পড়া থাকবেই, সেখানে কিন্তু প্রথমত প্রশ্ন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা। মানে কিছু একটা সমস্যা ক্রিয়েট হলো, দুজনে আলাদা হয়ে যাব, ডিভোর্স নিয়ে নেবো, এটা কিন্তু কোনো সলিউশন নয়, যেটা এখনকার দিনে সব থেকে বেশি হয় যে বনাবন্দি না হলে ডিভোর্স হয়। তো সেইটা না করে ডিভোর্সের থেকেও তো মেন ব্যাপার হচ্ছে ধরো এই যে আজকে 4 জনকে নিয়ে মা বাবা ছেলে বৌমা এই 4 জনকে নিয়ে একটা সংসার, ঠিক আছে। এই 4 জনের সংসারের মধ্যে ধরো অশান্তির জন্য শাশুড়ি বৌমার মায়ের সঙ্গে আর বউয়ের সঙ্গে অশান্তির জন্য ছেলেটা বউকে নিয়ে আলাদা হয়ে গেল, ঠিক আছে। মানে একটা 4টে সংসারে দুটো পার্ট হয়ে যাচ্ছে, একদম সম্পর্কগুলো টুকরো হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, তাতে কি হচ্ছে, ধরো আর একখানা যার যখন সন্তান হলো, সেই সন্তানকেও ঠিক ওইভাবেই কিন্তু সে ব্যাপারটা ওটা দেখে বড় হচ্ছে, সে তো তার ছোট হয়ে যাচ্ছে, সে তার ঠাকুমা দাদু ঠাকুরদা এদেরগুলোকে পাচ্ছে না, বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্রহদোষের থেকেও কিন্তু ওই তন্ত্র বা এর জন্য বাস্তুর দোষেই হয়। আর তন্ত্র দোষে হলে এখানে যে শত্রু দমন ক্রিয়া করতে হয়, এই বগলামুখীর যে শত্রু দমন ক্রিয়া, সেই প্রত্যঙ্গ ক্রিয়া যেটা আর কি, হ্যাঁ, সেই প্রত্যঙ্গ ক্রিয়া করলে এই তন্ত্রের ব্যাপারটা থেকে রেহাই পাওয়া যায়, ঠিক আছে। তাতে কি হয়, ধরো যে তোমার এগেনস্টে যে তোমার ইয়েতে তন্ত্রক্রিয়া করছে, যদি এই প্রত্যঙ্গ ক্রিয়ার কাজই হচ্ছে যে যদি আবার তোমার এগেনস্টে কোনো রকম কোনো কিছু ক্রিয়া করে, সেক্ষেত্রে সেই ক্রিয়াটা তোমার না লেগে যে করেছে তার কাছেই আবার ফিরে যায়, ঠিক আছে। আচ্ছা, বেশ বেশ বেশ। তাহলে এতটা তো আপনারা ডিটেলসে শুনে নিলেন যে কি করলে কি হতে পারে আপনাদের জীবনে। আপনাদের কারোর যদি জীবনে এরকম ধরনের সমস্যা থেকে থাকে বা নতুন যারা বিবাহিত জীবনে প্রবেশ করতে চলেছেন, আজকে অনুষ্ঠানটা হলো শাশুড়ি বৌমাকে নিয়ে শুরু হলো, ঠিক কথা, কিন্তু শুধুমাত্র এখানেই থেমে থাকে না, কারণ বাদবাকি সম্পর্কগুলো আছে। শাশুড়ি বৌমার সম্পর্ক তো তখনই হবে যখন আপনার বিবাহটা হবে। তো সেক্ষেত্রে বলছি যে যারা নতুন জীবনে পদার্পণ করতে চলেছেন, মানে বিবাহিত জীবনে পদার্পণ করতে চলেছেন, তারা সবার আগে ন্যাটাল চার্ট মানে আপনার জন্ম ছকটা আগে বিচার করবেন। জোটক বিচার যাকে বলা হয়, পাত্র পাত্রীর দুজনের জন্ম ছক দিয়ে যে জোটক বিচার হয় সেটা করবেন। সেটার জন্য কিন্তু বিমল বাবু এটা করেন, আপনারা জানেন সকলে। আপনাদের একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের প্রয়োজন, সেখানে আপনারা বিমল বাবুর কাছে আসতেই পারেন। আসার জন্য কি করবেন, বুকিং নাম্বারটা আরেকবার আপনারা নোট করে নিন, আমি রিপিট করছি 8100684023। আরেকবার বলছি 8100684023, এটা হচ্ছে বুকিং নাম্বার। চেম্বার কোথায় কোথায় পাচ্ছেন, শিয়ালদাতে পেয়ে যাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, দক্ষিণেশ্বর ও চুচুড়াতে পাচ্ছেন। এছাড়াও বিমল বাবুকে আপনারা পাচ্ছেন কৃষ্ণনগর, বর্ধমান, ব্যারাকপুর ও মেচেদাতে। সমস্ত ডিটেলস জানার জন্য আপনাকে বুকিং নাম্বারে কল করতে হবে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আগামী অনুষ্ঠানে আমরা আবারও ফিরে আসবো আপনাদের সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন।
নমস্কার।